যুদ্ধবন্ধে ভার্চুয়াল সমঝোতা সই ট্রাম্প পেজেশকিয়ানের। যুক্তরাষ্ট্রে জব্দ সম্পদ ফেরানোর উদ্যোগ ইরানের। প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরে নজর থাকবে প্রভাবশালী দেশের। আলোচনায় গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। বরাদ্দের অভাবে সংস্কারহীন নীলফামারীর তিস্তা নদী রক্ষা বাঁধ। বর্ষায় ভোগান্তির আশঙ্কা স্থানীয়দের। যদি আপনারা এই বানটা যদি না দেন তাহলে আমাদের বহু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এই জন্য প্রতি বছরই উদ্বিগ্ন থাকি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করে আনন্দে ভাসছে ডিআর কঙ্গো। মাঠ থেকে মাঠের বাইরে উৎসব ছড়িয়ে গেছে কঙ্গোর আনাচে কানাচে। 52 বছর পর বিশ্ব আসরে ফিরে পর্তুগালের সাথে 1-1 গোলে ড্র করাকে বড় অর্জন মনে করছে ডিআর কঙ্গো। গ্যালারি ও বাইরে পর্তুগিজ সমর্থকদের সংখ্যাই ছিল বেশি। তাদের হতাশার মাঝে কঙ্গোলিজরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। 1974 আসরে একবারই বিশ্বকাপ খেলেছিল দেশটি। জয় দূরে থাক, ড্রও করতে পারেনি। এবার প্রথম ম্যাচেই স্বপ্ন পূরণ। দলটার পরের ম্যাচ 23 জুন কলম্বিয়ার বিপক্ষে। চলছে বিশ্বকাপ উন্মাদনা। আমরা আরও খবর জানবো। নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, গ্রেটেস্ট শো অন আর্থ, সারা বিশ্বেই তার উন্মাদনা চলছে। আপনি আছেন আয়োজক দেশে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। সারিকা, এখন এখানে রাত 11টার কিছু বেশি। আমি আছি বিখ্যাত টাইমস স্কোয়ারে, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। যে টাইমস স্কোয়ার বলা হয়, যে টাইমস স্কোয়ার ঘুমায় না, এবং এখানে যত রাত গভীর হয় তত সেলিব্রেশন বাড়ে। অর্থাৎ এই সেলিব্রেশনটা যে কোনো কিছু হতে পারে। নিউ ইয়র্ক সেলিব্রেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ দেখছি, কিন্তু বিভিন্ন দেশের সমর্থকরা কিন্তু এখানে আছেন। বিভিন্ন দেশের জার্সি পরে আমরা দেখতে পাচ্ছি। আসলে তারা এখানে আছেন। ব্রাজিলের জার্সি পরে আমরা দেখতে পাচ্ছি, আমরা মরক্কোর জার্সি পরে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন। আমরা কলম্বিয়ার সমর্থকদের দেখছি। অর্থাৎ এখানে কিন্তু কিন্তু লেগেই আছে আর কি। আসলে মাঠের উন্মাদনা শুরু হয়েছে। সারা বিশ্ব জুড়ে ফুটবল নিয়ে, বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চলছে। সেই উন্মাদনার দেখাচ্ছি, এবং সবার মাঝে একটা সেলিব্রেশন মুড অ্যাকচুয়ালি। এবং এখানে কদিন আগে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সমর্থকদের মধ্যে। সমর্থকদের মধ্যে আমরা দেখেছি যে একটু বিক্ষুব্ধ আচরণ, তার ছিটেফোঁটাও নেই এখানে। আসলে এই ধরনের ঘটনা মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে হয়েই থাকে, আবার পরক্ষণে সবকিছু কিন্তু স্বাভাবিক হয়ে যায়। এবং আমরা আছি যুক্তরাষ্ট্র জুড়ে, এবং বিশ্বকাপের সব ধরনের খবরই আপনাদের জানাচ্ছি। সারিকা। ফয়জুল, ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়জুল ইসলাম। ডালাসে খেলা হলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কানসাসেই প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের পর করেছে রিকভারি সেশন। টুর্নামেন্টের শুভ সূচনা করে দারুণ আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল। অধিনায়কের হ্যাটট্রিকে উজ্জীবিত সতীর্থরাও। 2018-তে ড্র, 22-এ হার, 26-এর শুরুটা হলো স্বপ্নময়, যা কিনা বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার দ্বিতীয় সেরা শুরু। সেরাটাও এই যুক্তরাষ্ট্রে 32 বছর আগে। গ্রিসের বিপক্ষে 4-0 গোলের জয়। এবার কোথায় আলাদা আলবিসেলেস্তে? মেসির জাদুকরী পারফরমেন্সের আড়ালে আর্জেন্টিনার বড় শক্তি দলগত ঐক্য। প্রথম ম্যাচে রক্ষণে ছিল দৃঢ়তা, মাঝমাঠে ছিল নিয়ন্ত্রণ, আর আক্রমণে ছিল পরিকল্পিত আগ্রাসন। লিওনেল স্কালোনির দল ম্যাচ পরিস্থিতি বুঝে বারবার কৌশল বদলাতে সক্ষম হয়েছে। বিশেষ করে ডিফেন্সে লিসান্দ্রো মার্তিনেজ ছিলেন অপ্রতিরোধ। গুরুত্বপূর্ণ ট্যাকেল আর ডুয়েলে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন কেন কোচ তাকে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির জায়গায় সুযোগ দিয়েছেন। তার সঙ্গে রোমেরোর জুটি আর্জেন্টিনার রক্ষণকে করেছে আরও শক্তিশালী। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ প্রত্যেকেই নিজের ভূমিকায় দিয়েছেন শতভাগ। তবে তার মাঝেও আলাদা লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে কম বয়সী গোলদাতা যেমন তিনি,
সবচেয়ে বেশি বয়সীও। মেসির রেকর্ড, আর্জেন্টিনার পরিণত ফুটবল এবং দলগত শক্তি সব মিলিয়ে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে যাত্রা শুরু করেছে স্কালোনির দল। এখন দেখার এই যাত্রা কোথায় গিয়ে থামে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র। মরক্কো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে হাইতির বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্রাজিলের। তবে নজর এড়ায়নি প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে একাধিক ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে জোর সমালোচনা। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো নেইমারের অনুশীলনে কিছুটা স্বস্তি সেলেসাও শিবিরে। মিশন হেক্সার শুরুটা স্বভাব সুলভ হয়নি ব্রাজিলের। মরক্কো ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলে আলোচনায় কোচ কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে ইগর থিয়াগো, রজার ইভানেজের অন্তর্ভুক্তিও প্রশ্নবিদ্ধ। হাইতি ম্যাচের আগে সেলেসাও বসের সমালোচনায় যেন করলেন শিষ্য দানিলো। হাইতি ম্যাচের জন্য আমাদের স্কোয়াডের 80% নিশ্চিত। বাকি 3-4 জনের ব্যাপারে কোচ এখনো সিদ্ধান্ত নেয়নি। এটা হতে পারে ট্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল কারণ, অথবা কোচের অদ্ভুত কোনো সিদ্ধান্ত। মাঝে মধ্যে কোচেরা এমন সিদ্ধান্ত নেয় যার কোনো যৌক্তিক কারণ লাগে না। আলোচিত মরক্কো ম্যাচের 2 ঘন্টা আগেও অজানা ছিল চূড়ান্ত একাদশে কাকে খেলাচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে এবার ব্রাজিলের জন্য সুখবর, নেইমারের অনুশীলনে ফেরা। মিশন হেক্সাই যার ওপর সবচেয়ে বেশি প্রত্যাশা। প্রথম দিন একা অনুশীলন করলেও বুধবার দলের সাথে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সেলেসাও পোস্টার বয়। নেইমারের ব্যাপারে আমাদের বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে, কল্পনা নয়। আমরা আশা করছি সে এখন ফিট আর দলের হয়ে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোক সেটা 5, 10, 20 কিংবা আধা ঘন্টা মাঠে থেকে। অনুশীলনে ফিরলেও হাইতি ম্যাচে এখনো নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। সান্তোস তারকার প্রত্যাবর্তন নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক খবর জানব। যুদ্ধবন্ধে ভার্চুয়ালি সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার নাম দেওয়া হয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারক। উভয় পক্ষই জানিয়েছে এটি এরই মধ্যে কার্যকর এবং যুদ্ধবন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। আলোচিত সমঝোতা চুক্তির দাপ্তরিক খসড়ায় নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ওয়াশিংটন। 14 দফার এই নথিতে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার কথা বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, চুক্তির অন্যতম শর্ত, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না। সমঝোতায় লেবাননের পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকলেও দেশটিতে থামেনি ইসরায়েলি হামলা। যুদ্ধবন্ধ ও হরমুজ প্রণালীর সচলের সম্মত ইরান, যুক্তরাষ্ট্র। তবে একে চূড়ান্ত শান্তি চুক্তি বলতে নারাজ বিশ্লেষকরা। কারণ পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজের নৌ চলাচলের নিয়ম নিয়ে এখনও রয়েছে মতানৈক্য। মধ্যপ্রাচ্যে আপাতত বোমার শব্দ থামলেও থামেনি অবিশ্বাস আর কূটনৈতিক টানাপোড়েন। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও শান্তির পথ এখনও কাঁটায় ভরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সমঝোতা কোনো শান্তির গন্তব্য নয়, বরং দীর্ঘ এক অনিশ্চিত যাত্রা। আমরা বেশ কিছুদিন ধরেই একটি যুদ্ধবিরতির মধ্যে আছি, তবে সেটি অত্যন্ত ভঙ্গুর ও অনিশ্চিত। এই সমঝোতায় সবচেয়ে বড় বাধা হতে পারে ইসরায়েল। বিশেষ করে লেবানন ইস্যুতে ইসরায়েলকে চুক্তি ভঙ্গের ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে বিশ্বের অন্যতম জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়েও। অবাধ নৌ চলাচলে ফি আরোপের চেষ্টায় আছে ইরান, যা গ্রহণযোগ্য মনে করে না যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। খসড়া নথি বিশ্লেষণ করলে দেখা যায় ইরান প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জোরালো করার পাশাপাশি অবাধ নৌ চলাচলের জন্য সেবামূলক ফি আরোপের চেষ্টা করতে পারে। কিন্তু উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপকে গ্রহণযোগ্য মনে করে না, যা ভবিষ্যৎ আলোচনায় জটিলতা সৃষ্টি করতে পারে। সংঘাতের প্রভাবে আংশিকভাবে বন্ধ হয়ে গেছে কাতারের বেশ কয়েকটি এলএনজি স্থাপনা। বিশেষজ্ঞদের মতে পূর্ণ সক্ষমতায় ফিরতে ও ক্ষতি পোষাতে সময় লাগতে পারে কয়েক বছর।
প্রশ্ন রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ এখনও অক্ষত রয়েছে বলে ধারণা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানে কয়েক দশক ধরে আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ ছাড়ের আলোচনা চলছে। তাই আপাতত যুদ্ধ থামার সম্ভাবনা তৈরি হলেও পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার এই 3 প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ওয়াশিংটন তেহরানের সম্পর্ক কোন দিকে এগোবে। ঋতু সাহা, চ্যানেল 24। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। যারা দেশ থেকে অর্থ পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। মৌলভীবাজারে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব। যারা বিরোধিতা করছে তারা সাধারণের বন্ধু নয়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তারেক রহমান। সকাল থেকেই ছিল বৈরী আবহাওয়া। প্রধানমন্ত্রী কর্মসূচিস্থলে আসার আগে শুরু হয় ঝুম বৃষ্টি। তার মাঝেই ভিক্টোরিয়া স্কুল মাঠে ঢল নামে মানুষের। শ্রীমঙ্গলে 3য় দফার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 50 জন চা শ্রমিককে বাড়ি নির্মাণের জন্য 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ঘোষণাও দেন। বক্তব্যে ভেতরে বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের 4 মাসের মাথায় তৃতীয়বারের মতো এই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রত্যাশা এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রান্তিক নারীরা যেমন স্বাবলম্বী হবে তেমনি প্রতিষ্ঠিত হবে তাদের অধিকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুল মাঠের পাশে আম ও নিম গাছের চারা রোপণ করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। এ সময় বিরোধী দলের নানা বক্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল, মনে আছে তো 86-তে কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। পরে স্থানীয় দলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, মৌলভীবাজার। সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে তার প্রথম বেজিং সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। যোগ দেবেন জলবায়ু বিষয়ক সম্মেলন ও ইনভেস্টমেন্ট সামিটে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী 22 তারিখ রাতে চীনে যাবার কথা রয়েছে। 2 পদে এটি তার প্রথম চীন সফর, যেখানে চেষ্টা থাকবে 2 দেশের পরীক্ষিত বন্ধুত্বকে ঝালিয়ে নেয়ার। 5 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাইস্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর সাথে সেখানেই বৈঠক হবার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিষয়টাকে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং ঢাকার সম্পর্ককে আরো মজবুতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের। প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিতভাবেই একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রাখে।
এই বিষয়ে কোনো দ্বিমতই নাই। পাকিস্তানের যে এখন উত্থান, পার্টিকুলারলি ইরান নেগোসিয়েশনে এবং পরবর্তীতে আফগানিস্তান, চীনকে কেন্দ্র করে যে এক ধরনের নতুন ট্রাইল্যাটারাল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেখানেও বাংলাদেশ ভবিষ্যতে ফিট ইন করবে। এবং সেই সাথে যদি আমরা মায়ানমারের দিকটাও দেখি, মায়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মায়ানমারের সাথে চীনের যে গভীর সম্পর্ক, সেটাও বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সুতরাং এখানে আসলে যারা এটাকে পজিটিভলি নেবেন তাদের জন্য মঙ্গল, আর যারা এটাকে নেগেটিভলি দেখবেন তাদের জন্য আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হয়তোবা খুব বেশি ইন্টারেস্ট নাই। একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চীনের সাথে সম্পর্কে গভীর কোনো সংকট নয় বলে মনে করছেন অর্থনীতির এই বিশ্লেষক। চায়নার বিআরআই বা অন্য ধরনের যে ইনিশিয়েটিভগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের প্রয়োজনের একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা অন্য কোনোখানে অ্যাভেলেবল না, অন্য কোনোখান থেকে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, এবং এমন কোনো সেন্সিটিভ এরিয়াও না, সেখানে আমরা চায়না থেকে অনেক কিছু পাওয়ার আছে। ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, চায়নায় আমি যদি আমার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে চাই, আমার ফুটওয়্যার এক্সপোর্ট করতে চাই, সেইখানে আর্ট ডিল কোনো বাধা আমি এরকম কিছু কিন্তু দেখিনি। দুই বিশ্লেষকই মনে করছেন দেশের অবকাঠামোগত উন্নয়ন চাইলে চীনের বিকল্প কোনো দেশ নেই। বাংলাদেশ ফার্স্ট এর ব্যাপারে, পৃথিবীর গ্লোবাল এনগেজমেন্টের ব্যাপারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলেও জানান তিনি। পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র গোলাবারুদ সহ চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশিং চেষ্টাকে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতির খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সারিকা, জয়পুরহাটের যে সীমান্ত এলাকা, একটু পুশিন নিয়ে আপাতত কোনো এখানে পুশিনের ঘটনা ঘটে নাই, এখানে এখন শান্ত পরিবেশে আছে। এ সপ্তাহে কিন্তু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের এখানে যে হঠাৎপাড়া এলাকা আছে, এই পিলারে কিন্তু একজন বৃদ্ধকে সকালবেলা ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে পুশিন করে, পরে কিন্তু গ্রামবাসী এবং বিজিবিকে সঙ্গে নিয়ে কিন্তু এটিকে প্রতিহত করে। দিনভর কিন্তু সেই যে পুশিনের যে ঘটনা বৃদ্ধ ছিল তাকে থাকার পর কিন্তু রাত্রিবেলা বিজিবি এবং গ্রামবাসীর চাপে কিন্তু বিএসএফ তাকে নিতে বাধ্য হয় সেখান থেকে। তো এরপর থেকে কিন্তু আমি যে একটু জানাই রাখি, কিন্তু এখন যে সীমান্ত এলাকাগুলো আছে, সীমান্ত এলাকা আমাদের বাংলাদেশের সীমান্তে এবং ভারতের সীমান্তে শূন্যরেখার এর দুপাশে কিন্তু যে ফাঁকা জমিগুলো রয়েছে, জমিগুলোতে কিন্তু এখন অনেকটা ফসল এখানে রয়েছে, পাট রয়েছে এবং কচু, বিভিন্ন এখানে যে সবজিগুলো আবাদ করে, সেই কারণে কিন্তু এখন মাঠটা কিন্তু এক সীমান্ত, যে ভারতের সীমান্ত এবং বাংলাদেশ থেকে কিন্তু এটা এখন দেখাটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো এর মাঝে কিন্তু যে ভারত থেকে সকাল দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে, ভারতীয় যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু তাদের গেট খুলে দিয়ে এই পাশে কাজ করার জন্য আসে। এর সাথে কিন্তু যে পুশিনের যে কোনো ঘটনা ঘটে, যে জমিতে তারা থাকলো, যখন বিজিবি সদস্যরা সেখান থেকে চলে গিয়ে তারা আবার কিন্তু বাংলাদেশ সীমান্তে সে রাস্তা আছে সেখান থেকে তারা পার হচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক রয়েই যাচ্ছে। এবং আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সীমান্ত এলাকায় যখন রাতের বেলা লাইট বন্ধ করে দেয়, সেই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, যে তারা মনে করছেন যে এই সময় হয়তো ভারত থেকে অবৈধভাবে পুশিনের কোনো ঘটনা ঘটাচ্ছে বা অন্য কোনো তারা পরিকল্পনা নিচ্ছে কিনা। কারণ আমাদের এই বেশ কিছু এলাকা এখনো মানে কাঁটাতার এখানে নেই, প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। তো এই 5 কিলো এলাকার মধ্যে কিন্তু অনেক সময় বিএসএফ সদস্যরা একদম শূন্যরেখার কাছে কিন্তু এই কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে, বিজিবি বাধা দেয়, তারা সরে যায়, আবার কিছু অংশে তারা কাজ করে। তো সব মিলিয়ে কিন্তু সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম। অর্থনীতিকে গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে যাচ্ছে সরকার, যেখানে পণ্য কেনাবেচা হবে শুল্কমুক্ত, থাকবে না কাস্টমসের কঠোর বিধিনিষেধ। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 2 জায়গায়
600 একর জমির উপর গড়ে তোলা হবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। দুবাইয়ের জেবেল আলী কিংবা চীনের শেনঝেন, বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই নামগুলোর পেছনে আছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোনের জাদুকরী ভূমিকা। মানচিত্রের সীমানা যেখানে বাণিজ্যের বাধা হয়ে দাঁড়ায় না, শুল্কের বেড়াজাল থমকে দেয় না ব্যবসার গতি, অর্থনীতির সে উন্মুক্ত দুয়ারই ফ্রি ট্রেড জোন। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ সামনে রেখে এবার বাংলাদেশেও প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এজন্য প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি নির্ধারণ করা হয়েছে। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে দুটো জায়গায়। এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির সভায়। CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে 6 টুকরো করে শিশু আয়াতকে হত্যার দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাত্র 8 কর্মদিবসে দেয়া হলো বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়। এতে আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। যে নৃশংস হত্যাকাণ্ড কাঁদিয়েছিল সর্বস্তরের মানুষকে, 4 বছর পর মিলল তার বিচার। 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এটি শুধু একজন নিষ্পাপ শিশুকে হত্যা নয়, মৃতদেহকে 6 টুকরো করে বিকৃতি ও অবমাননা করায় খুনের অপরাধকে বহুগুণে বৃদ্ধি করেছে। এটা নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধ। বিজ্ঞ আদালত এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা। 6 বছরের শিশু আয়াত হত্যার ঘটনাটি ঘটে 2022 সালে নগরীর ইপিজেড এলাকায়। 15 নভেম্বর অপহরণের 15 দিন পর মেলে তার খণ্ডিত মরদেহ। যাতে 2 জন আসামি হলেও একজন কিশোর হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। একই দিনে মিলেছে বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের বিচারও, যা শুরুর পর শেষ হয়েছে মাত্র 8 কর্মদিবসে। তাতে একমাত্র আসামি মনির হোসেনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 8 কর্মদিবসের কার্যক্রমে মামলায় 18 জনের সাক্ষ্য নেওয়া হয়। রায়ে বিচারক তার পর্যবেক্ষণে এই ঘটনাকে শিশুর ওপর অমার্জনীয় অপরাধ হিসেবে বর্ণনা করেন। বিজ্ঞ আদালত বলেছেন, শিশু ধর্ষণ মানবতার জন্য একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না, বরং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত 21 মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটায় ঘটে 3.5 বছরের এই শিশু ধর্ষণের ঘটনা, যা ঘিরে সেদিন পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সহিংস ঘটনা ঘটে এলাকায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।